Dear learners, it's another class for you on the topic of correct form of verbs. It is appeared in the HSC examination, Joshua Board 2019. Firstly, I would like to tell you, you have to learn 5 rules for right form of verbs. I have already written on the board, and I also discussed these rules in my previous classes. So, firstly, you have to know the tense of this passage. মানে তোমাকে প্রথমত প্যাসেজের টেন্সটাকে নির্ণয় করতে হবে। আমরা যদি এখানে খেয়াল করি যে ভার্বগুলো রয়েছে, এখানে দেখো একটু ইজ রয়েছে, এখানে আরো একটি ইজ আছে, তারপরে আছে এখানে অ্যাড। আমরা যদি খেয়াল করি ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এছাড়া অ্যাড মানে কোনো কিছু যোগ করা। আমরা জানি পৃথিবীর সকল ভার্বগুলো জেনারেলি প্রেজেন্ট ফর্মে থাকে, অর্থাৎ ভার্বের মৌসুমগুলো প্রেজেন্ট ফর্ম হয়। যদি তোমাকে জিজ্ঞেস করে যোগ করে ইংরেজি কি, তাহলে তুমি অবশ্যই বলবে অ্যাড। যাও ইংরেজি কি, গো। পড়া ইংরেজি কি, রিড। দেখা ইংরেজি কি, সি। সো এই যে ভার্বগুলো আসছে সবগুলো কিন্তু ভার্বের মূল ফর্ম, আর ভার্বের মূল ফর্মগুলি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা যদি কখনো ভার্বের সাথে এস বা এস যুক্ত হয় সেগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সিঙ্গুলার ফর্মের কথা বলি, সেক্ষেত্রে তোমার জন্য আরো বেশি ইজিয়ার হবে। সিঙ্গুলার ফর্ম কোনগুলো? সাধারণত ইজ, ওয়াজ এবং হ্যাজ। এই অক্সিলারি ভার্বগুলোর মধ্যে তিনটা হচ্ছে সিঙ্গুলার। এছাড়া যে কোনো ভার্বের সাথে, যে কোনো ভার্বের সাথে যখন আমরা এস অথবা ইএস যোগ করব, সেটাও সিঙ্গুলার হয়ে যাবে। অর্থাৎ ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ করবো সেক্ষেত্রে সিঙ্গুলার হবে। এছাড়া অক্সিলারি ভার্বগুলোর মধ্যে ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর ভার্বের মৌসুমগুলো আমরা জানি, ভার্বের মৌসুম মানে মেইন ফর্মগুলো, বি1 গুলো হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। ভার্বের প্লুরাল ফর্ম বললে ইজের প্লুরাল হচ্ছে আর, ওয়াজ এটা হচ্ছে ওয়্যার এবং হ্যাজ এটা হচ্ছে হ্যাভ। এন্ড যে কোনো বি1 মানে ভার্বের মূল ফর্ম, যে কোনো ভার্বের মূল ফর্ম হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। সো আমরা যেহেতু বুঝতে পেরেছি প্যাসেজটা প্রেজেন্টে, এবং আমরা বুঝতে পেরেছি কোন ভার্বগুলো সিঙ্গুলার হয় এবং কোন ভার্বগুলো প্লুরাল হয়। আর একটা বিষয় তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেকস সিঙ্গুলার ভার্ব। মানে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে মানে একটা হবে, সাবজেক্ট যদি একটি ব্যক্তি বা একজন বস্তুকে বোঝায় সেক্ষেত্রে সিঙ্গুলার, আর যে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে সেটা প্লুরাল। তো সিঙ্গুলার ভার্বগুলো সবসময় সিঙ্গুলার ভার্বকে নেবে, আর প্লুরাল সাবজেক্টগুলো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকে নেবে, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্বকে নেবে। এটা মাথায় রাখলে ইনশাআল্লাহ রাইট হ্যান্ড ভার্বস করা তোমার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। লেটস স্টার্ট টুডেস ক্লাস। হিয়ার কুয়াকাটা। আমরা জানি কুয়াকাটা হচ্ছে একটা জায়গা, আমরা সবাই চিনি কুয়াকাটা, আমাদের বাংলাদেশের জন্য একটা দর্শনীয় জায়গা কুয়াকাটা। একটু খেয়াল করো, কুয়াকাটার পর এখানে একটা কমা রয়েছে, আবার এখানে দেখো আরেকটা কমা আছে, আবার দেখো এখানে বড় হাতের সাগরকন্যা লেখা আছে। এখানে কি বলছে? কুয়াকাটা লোকালি নো এজ সাগরকন্যা, মানে কুয়াকাটাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। তোমরা কেজ ইন অ্যাপোজিশন তোমাদের ইয়াতেও রয়েছে, এই যে মডিফায়ার্স এর মধ্যে হোয়াট ইজ কেজ ইন অ্যাপোজিশন, এটা তোমরা ওখানে পড়েছো। কেজ ইন অ্যাপোজিশন মানে সাবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করা। যেমন শেখ হাসিনা, তো ওনার একটা পরিচয় কি? প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো এই যে শেখ হাসিনা সম্পর্কে আরো একটা তথ্য দিলাম, এই তথ্যটাই হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন, মানে সাবজেক্ট সম্পর্কে আরো একটা পরিচয়। তো এখানে আমি সাবজেক্ট দিচ্ছি এবং সাবজেক্টের সাথে আরেকটা পরিচয় দিচ্ছি। তারপরে এখানে দেখো, মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। সো এই সেন্টেন্স আমি এখানে একটা ভার্ব দিচ্ছি, আবার এখানে একটা ভার্ব দিচ্ছি। তো একটা সিম্পল সেন্টেন্স যখন তুমি একাধিক ভার্ব দেখবা, তখনই তোমাকে চলে যেতে হবে নন ফিনিট ভার্বে। মানে যখন একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব হবে সেক্ষেত্রে সেটা একটা ফিনিট ভার্ব হবে আর একটা নন ফিনিট ভার্ব হবে। আমি এখানে আলোচনা করেছি নন ফিনিট ভার্বকে 3 ভাগে ভাগ করেছি, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ কি? যখন 2 প্লাস ভার্ব হয় সেটাকে বলা হয় ইনফিনিটিভ। সাধারণত কোনো উদ্দেশ্য প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই ইনফিনিটিভ ব্যবহার করি। যেমন উই লার্ন ইংলিশ, কেন শিখে? একটা উদ্দেশ্য আছে, হইতে পারে টু গেট আ গুড জব, ভালো একটা চাকরি পেতে, তাহলে একটা উদ্দেশ্য আছে। টু আর্ন মানি, টু গো অ্যাব্রড, বিদেশ যেতে, মানে কোনো একটা উদ্দেশ্য প্রকাশ করার ক্ষেত্রে যখন একাধিক ভার্ব হবে সেক্ষেত্রে 2 প্লাস ভার্ব হবে, এটা জেনারেল নিয়ম। এবং জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তবে সেটা কাজ করবে নাউনের। আর আমরা জানি নাউনটা সাধারণত সাবজেক্ট বা অবজেক্ট হয়, মানে হয়তো এটা মানে ভার্বের সাবজেক্ট হতে পারে, অথবা ভার্বের অবজেক্ট হতে পারে, অথবা প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে। সো জিরানটা সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং এটা নাউনের কাজ করবে। আর আরেকটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের মধ্যে আমরা 3টা ভাগ করেছি, এর মধ্যে একটা রয়েছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে
এক সেম জিনিস, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইনজি, কিন্তু কাজ ভিন্ন রকম। জিরান্ড কাজ করবে নাউনের, এটা নাউন আকারে মানে নাউনের মতন কাজ করবে, আর পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কাজ করবে অ্যাডজেক্টিভের, এটা নাউনের সাধারণত পূর্বে বসবে, কাজটা হবে অ্যাডজেক্টিভের মতন। আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে জেনারেলি ভার্বের পাস্ট পার্টিসিপলটাকে ভার্বের পাস্ট পার্টিসিপল বলা হয়। মানে আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম, ডু, ডিড, ডান। ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো এইটা সাধারণত আমরা জানি পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্বের পরে বসে, প্যাসিভ ভয়েসে টু বি ভার্বের পরে বসে, এছাড়া কোনো অক্সিলারি ভার্ব ছাড়া যখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মানে একটা সিম্পল সেন্টেন্সে যখন একাধিক ভার্ব হয়, সেই ক্ষেত্রে একটা ভার্ব পাস্ট পার্টিসিপল হতে পারে। কখন হবে? যদি কারো দ্বারা কোনো কাজ হয়ে থাকে বোঝায়, সেক্ষেত্রে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দিই, আই ফাউন্ড দ্য টাস্ক ডান। তো এই যে আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম দ্য টাস্ক, কাজটি ডান করা, আমি কাজটা করা দেখতে পেলাম, মানে কেউ কাজটা করে রাখছে, কারো দ্বারা কোনো কিছু করা হয়েছে। হ্যাঁ, কেউ কোন মানে আমি করি নাই, অথবা ধরো কারো দ্বারা কোনো কাজ করা হয়েছে, এরকম যদি বোঝানোকে বুঝাই, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যা সাধারণত হেভিং এর পরেই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। আমরা অলরেডি রুলেও লিখেছি হেভিং বা বিং এর পরে ভার্বের থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো এখন আমরা শুরু করি আমাদের ক্লাসটা। সো কুয়াকাটা সাবজেক্ট, আর এটা যেহেতু সাবজেক্টের আরেকটা পরিচয়, এবং এখানে দুইটা ভার্ব লিখছি। সো এখানে আমরা কি করবো, একটা নন ফিনিট ভার্ব করব। তাহলে নো তো জানা বা চিনা, এর সাগরকন্যা হিসেবে কুয়াকাটায় চিনে নাকি কুয়াকাটাকে চিনা হয়? তো কারো দ্বারা কোনো কাজ করা হইলে আমরা বলছিলাম পাস্ট পার্টিসিপল হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা বৃদ্ধি হবে। সো নো এর পাস্ট পার্টিসিপল তোমরা সবাই জানো, নো, নিউ, নোন। সো এখানে আমরা জাস্ট এন যদি যোগ করে দিই এর সাথে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, আমারও অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো, যেহেতু এখানে কুয়াকাটাটা কি, অবশ্যই থার্ড পারসন, কারণ আমরা জানি আই, উই এই দুইটা ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন। সো কুয়াকাটা আইও না, উইও না, ইও না, তিনটার একটাও এখানে নাই। সো কুয়াকাটাটা অবশ্যই থার্ড পারসন, যেহেতু এটা থার্ড পারসন, এবং কুয়াকাটা কি একটা জায়গার কথা বলছি, সিঙ্গুলার। তো আমাদের রুলে আছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। তো জেনারেলি বি ভার্ব মানে কি, প্রেজেন্ট মানে এম ইজ আর, তো সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব কি, ইজ। তো আমি এখানে নিয়ে নেব ইজ। সো কুয়াকাটা নোন এজ সাগরকন্যা, যেটা সাগরকন্যা হিসেবে লোকালি মানে স্থানীয়ভাবে সাগরকন্যা হিসেবে পরিচিত। কুয়াকাটা ইজ হয় অ্যান আনকমন সিনিক স্পট, এর একটা আনকমন মানে অসাধারণ, সিনিক স্পট অর্থাৎ দর্শনীয় স্পট বা স্থান অফ বাংলাদেশের। তাহলে কুয়াকাটা একটা বাংলাদেশের একটা অসাধারণ দর্শনীয় স্থান। তারপরে আসো, কুয়াকাটা ঠিক ইটস অরিজিন ফ্রম দ্য স্টেট অফ কুয়া, মানে কুয়া শব্দ থেকে এটার উৎপত্তি, অরিজিন মানে উৎপত্তি, অর অয়েল, অয়েল মানে আমরা জানি কুয়া অথবা অয়েল শব্দ থেকে এই কুয়াকাটা শব্দটা এসেছে। তো আমরা যদি খেয়াল করি, এখানে কুয়াকাটা এসেছে যদি আমি বলি, যে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হয়। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি, আমাদের রুল 3 তে বলা আছে প্রেজেন্ট পারফেক্ট মানে টু হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এখানে আমি ব্যবহার করতে হবে কুয়াকাটা, যেহেতু সিঙ্গুলার, আমরা বলেছিলাম কুয়াকাটা সিঙ্গুলার সাবজেক্ট, সেক্ষেত্রে আমি হ্যাভ ভার্বের, এই যে আমাকে হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে, হ্যাভ ভার্বের আমি কি নিব, হ্যাজ। সিঙ্গুলারের জন্য আমি কি নিব, হ্যাজ, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক এর পাশে হচ্ছে টেকেন, জাস্ট একটা এন যোগ করব, টেকেন। তো কুয়াকাটা হ্যাজ টেকেন, কুয়াকাটাকে না হয়েছে, কুয়াকাটা হ্যাজ টেকেন, নিয়েছে ইটস অরিজিন, এটার উৎপত্তি ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর অয়েল থেকে। এখানে যদি আমরা খেয়াল করি, এটা আমি প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, অথবা আমি যদি নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট করি তাতেও সমস্যা নাই, যেহেতু প্যাসেজটা প্রেজেন্ট আছে। সেক্ষেত্রে টেক্স, কুয়াকাটা টেক্স ইটস অরিজিন, এর উৎপত্তি নেয় ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর অয়েল। অথবা আমরা যদি বলে নিয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্টও করতে পারি, হ্যাজ টেকেনও করলেও রাইট, শুধু টেক্স করলেও রাইট, অথবা পাস্ট যদি করি পাস্ট ইনডিফিনিট, তাহলে সেক্ষেত্রে ভি2, আমাদের রুল 2 তে বলা আছে পাস্ট ইনডিফিনিটের ভি2 নিয়েছিল। তো নিয়েছিল সেক্ষেত্রে এটা না ব্যবহার করেই বেটার, কারণ কোনো কাজ সম্পূর্ণ হয়েছিল, এটার ফল আর নাই, সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট করি। সো বেস্ট আনসার এখানে হ্যাজ টেকেন। তো কুয়াকাটা হ্যাজ টেকেন ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর অয়েল। এখানে আবার আরেকটা দেখো, ডিগ আরেকটা ভার্ব, মানে এখানে তো ভার্বের কাজই করতে বলছে, যেহেতু এখানে আরেকটা ভার্ব বসবে। তো সিম্পল সেন্টেন্স আমি আরো একাধিক ভার্ব দেখছি, তো আমি জানি সিম্পল সেন্টেন্স একাধিক ভার্ব এলে নন ফিনিট ভার্ব হয়ে যাবে। সেক্ষেত্রে ডিগ অর্থ খনন করা, তাহলে কুয়াকাটায় তো নিজে খনন করতে পারে না, এটাকে খনন করা হয় কারো দ্বারা। তো সেক্ষেত্রে কারো দ্বারা কোনো কাজ করা হইলে, কারো দ্বারা যদি কোনো কাজ হয়, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো ডিগের পাস্ট পার্টিসিপল ডিগ, ডাক, ডাক। সো আমরা জাস্ট এটাকে ডাক করে ফেলবো, DUG, ডাক। তাহলে উত্তর হয়ে গেল আমার। তারপরে অন দা, কোথায় ডাক করা, খনন করেছিল, অন দা সিশোর মানে সাগর তীরে। ইট, ইহা সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে অ্যালাউ যদি আমি ভার্বটা দেখি, সিঙ্গুলার সাবজেক্টের পর আমার বলা হচ্ছে সিঙ্গুলার, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা
এই ইটটা কাকে বলতেছে, কুয়াকাটাকেই তো বুঝাইছে। সো অ্যালাউ ভার্বটা সিঙ্গুলার করতে হবে। আমরা বললাম সিঙ্গুলার হইলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। আমাদের রুল নাম্বার 2 তে এটা বলা আছে, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হবে। এই রুলগুলোর মধ্যে তুমি যত ভার্বগুলো রাইট ফ্রম ভার্বসে করো না কেন, যেই বোর্ডের করো, স্কুলের করো, কলেজের করো, অথবা যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য করো বা বিসিএস পরীক্ষার জন্য করো, এই রুলগুলোর মধ্যেই তোমার সীমাবদ্ধতা রয়েছে, এই রুলগুলোর মধ্যেই থাকবে। তো এখানে অ্যালাউর সাথে আমি জাস্ট কি করব, এস যোগ করে দিলে, যেহেতু লাস্টে ডাব্লিউ আছে সেক্ষেত্রে আমরা এস যোগ করব। আমরা বলেছি ও এস 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 সি এইচ, সি জয়ের মধ্যে তবে এক্স জেড, যদি কোনো শব্দের শেষে থাকে তখন ইয়েস, আদারওয়াইজ এস। যেহেতু এখানে ওই শব্দগুলো বর্ণগুলো নাই সেক্ষেত্রে আমরা জাস্ট এস যোগ করব। আমি আবার বলছি বর্ণগুলো হচ্ছে ও এস এস এইচ সি এইচ, যার উচ্চারণ জয়ের মধ্যে হবে এক্স জেড। এইগুলো যদি থাকে সেক্ষেত্রে তুমি ইয়েস যোগ করবা, অন্যথায় শুধু এস যোগ করবা। তো ইট অ্যালাউস অনুমতি দেয় আ ভিজিটর, একজন পরিদর্শক, মানে ভিজিটর মানে কি পরিদর্শককে, একজন দর্শনার্থীকে অনুমতি দেয়। তো আবারও দেখো আরেকটা ভার্ব, এখানে কোনো কনজাকশন ছাড়াই কিন্তু আরেকটা ভার্ব। সো এখানেও আবার কি আসছে, নন ফিনিট ভার্ব। তো নন ফিনিট ভার্ব মানে কি, হয় ইনফিনিটিভ অথবা জিরান অথবা পার্টিসিপল। তাহলে এখানে অনুমতি দেয়, কেন অনুমতি দেয় তার একটা কারণ আসছে। আমি বলছিলাম কারণ যখন বোঝাবে, উদ্দেশ্য যখন বোঝাবে, যখন উদ্দেশ্য বোঝাবে তখন কি হবে, 2 + 12 হবে। সো ওয়াচের আগে জাস্ট আমরা যদি 2 ব্যবহার করি, টু ওয়াচ, তাহলে হলো দেখতে, ওয়াচ তো দেখা, টু ওয়াচ দেখতে, বোথ দা সানরাইজ এন্ড সানসেট। সানরাইজ মানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে, ফ্রম দ্য বিচ, বিচ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার একটা সুযোগ করে দেয় কুয়াকাটা। তারপরে দ্য বিচ, তো দি বিচ থার্ড পারসন, আইওনা উইওনা ইওনা থার্ড পারসন, এবং দ্য বিচ বিচটি, মানে বিচ মানে তীরটি। সো এই একটা সিঙ্গুলার সিঙ্গুলার যেহেতু আছে তাহলে সিঙ্গুলার ভার্ব, সো হ্যাভ সিঙ্গুলার ভার্ব কি হ্যাজ, দ্য বিচ হ্যাজ, যা সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ। আমি বলছি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে, এখানে হ্যাজ দেখো, দ্য বিচ হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং, এটা রয়েছে একটা সাধারণ প্রাকৃতিক স্থাপন বা বৈশিষ্ট্য। দিস স্যান্ডি বিচ, এই বালুময় তীরটি, স্লোপ জেন্টলি ইনটু দ্য বে এন্ড বে দেয়ার ইজ আ প্লেজেন্ট। একটু আগে এন্ডার আগে কোন আমরা খেয়াল করি, দিস স্যান্ডি বিচ, এই বালুকাময় তীর, স্লোপ, স্লোপ মানে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাওয়া, স্লোপ মানে ধীরে ধীরে নিচের দিকে চলে নিচে নামা। মানে এরকম আমরা দেখি যে তোমরা যদি সমুদ্র সৈকত ভ্রমণ করে থাকো বা টিভিতে দেখা দেখবে যে আস্তে আস্তে উপর দিকে আস্তে আস্তে মানে তীরটা নিচের দিকে মানে সাগরের দিকে মিশে গেছে। সো স্লোপ মানে ঢালুভাবে নিচে নেমে যাওয়া। সো এখানে দ্য স্যান্ডি বিচ একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু স্লোপ আছে আমরা বলছিলাম সিঙ্গুলার হলে বারবার সাথে ইয়ে যোগ করতে হবে, লাস্টে যেহেতু ইয়ে আছে তাহলে জাস্ট আমরা যোগ করবো। তাহলে দি স্যান্ডি বিচ স্লোপস মানে ঢালুভাবে নেমে যায়, জেন্টলি ভদ্রভাবে বা ঠান্ডাভাবে মৃদুভাবে বা ধীরে ধীরে আস্তে আস্তে ইনটু দ্য ডে সাগরে। এন্ড এর পর দেখো আরো একটা ক্লোজ, বেব দেয়ার ইজ আ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং এন্ড ডাইভিং। তো এখানে যদি খেয়াল করো ইজ হচ্ছে এখানে ভার্ব, তো এইখানে আবারও একটা ভার্ব, তাহলে কয়টা ভার্ব বলি, দুইটা, একটা নন ফিনিট ভার্ব অবশ্যই করতে হবে। তাহলে বেথ দেয়ার, বেথ তো আমরা জানি গোসল করা, তোমরা সবাই জানো বাথরুম, বাথ মানে কি গোসল, নাউন এখানে, আর বেথ হচ্ছে ভার্ব, উচ্চারণটা ভিন্ন। যখন গোসলের নাউন হিসেবে বলবা তখন হলো বাথ, আর যখন এটাকে ভার্ব আকারে ব্যবহার করবা লাস্টে ইউ দেখো আছে সেক্ষেত্রে হবে বেথ। সো বেথ দেয়ার মানে সেখানে গোসল করাটাকে বোঝানো হচ্ছে। সো এখানে আমি যদি খেয়াল করি দেয়ার মানে সেখানে, এটা কি অ্যাডভার্ব। কোথায় প্রশ্ন করলে, কখন প্রশ্ন করলে, কিভাবে প্রশ্ন করলে যদি একটা শব্দ আসে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বটা আমি সেন্টেন্সে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, তার মানে কি এটা নাউন। সো আমি বলছিলাম জিরান ধন একাধিক ভার্ব হবে, নন ফিনিট ভার্ব হবে, জিরান মানে নাউনের কাজ করবে, এটা সাবজেক্ট আকারে বসতে পারে, অবজেক্ট আকারে বসতে পারে। যেহেতু এখানে ভার্বের সাবজেক্ট আকারে বসবে সেক্ষেত্রে জিরান করব। সো বেইটিং, যা লাস্টের ই জাস্ট বাদ দিয়ে আমরা আইএনজি যোগ করে দেব। সো বেইটিং দেয়ার মানে সেখানে গোসল করা, ইজ এ প্লেজেন্ট আনন্দদায়ক, এজ ইজ সুইমিং যেমনটা সাঁতার কাটা, এন্ড ডাইভিং, ডাইভিং মানে ডুব দেওয়া, ডাইভ অর্থ হলো ডুব দেওয়া, ডুবানো, আর ডাইভের সাথে জাস্ট আমরা আইএনজি যোগ করেছি, সুইমিং এন্ড ডাইভিং। এটা এখানে ইজ ভার্বের কি আকারে বসছে, কমপ্লিমেন্ট আকারে বসছে। তারপরে দেখো ফিশিং বোটস, মাছ ধরার নৌকাগুলো, বোটস দেখে এখানে কিন্তু আবার আমরা ভার্বটা প্লুরাল পেয়েছি। ফ্লাই ফ্লাই মানে চলাচল করা, ইন দা বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলে চলাচল করে, এন্ড সার্ফ, সার্ফ মানে সার্ফ করা, অর্থাৎ সমুদ্রের মধ্যে যেই মানে কি বলে ঢেউগুলো আসে, এই ঢেউগুলো উপরে উঠে আমার নিচে নামে এটার মধ্যে যে খেলা করে সেটাকে বলা হয় সার্ফ। ওয়েবস মানে ঢেউয়ের মধ্যে সার্ফ করা, এটা তো যোগ করা। তাহলে এখানে আমি এটাকে ভার্ব ধরি, মেইন ভার্বটা আমি এটাকে ধরি, তাহলে এই সেন্টেন্সটাতে কয়টা ভার্ব হচ্ছে, 1 2। সো এন্ড দ্বারা কি করছে, আমরা জানি এন্ড দ্বারা দুইটা ক্লজ কো যুক্ত করে আবার দুইটা ফ্রেজ কো যুক্ত করতে পারে, দুইটা ফ্রেজ যুক্ত করছে। ফিশিং বোটস ফ্লাই ইন দা বে অফ বেঙ্গল এন্ড সার্ফ ওয়েভস,
তাহলে এখানে পুরোটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে এখানে হচ্ছে ভার্ব। দেখো সাবজেক্টটা পুরাল কি বলছে, ফিশিং বুটস মাছ ধরা নৌকাগুলো এবং সার্ফ ওয়েভস অর্থাৎ এই ঢেউগুলো যেরকম ওঠানামা করে সেগুলোকে বলছে। তাহলে পুরাল সাবজেক্টের পরে কিন্তু সাবজেক্ট যখন পুরাল হয় ভার্বটা পুরাল হয়, দেখো ভার্বের মূল ফর্ম বসছে। তো এখানে নন ফিনিট ভার্ব আকারে বসছে। তো সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যেহেতু ওয়েভস নাউনের আগে আমি কি বসাবো, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে সার্ফিং, তার মানে হয়ে যাচ্ছে আইএনজি যোগ করলে সার্ফিং ওয়েভস। এখানে ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য রিভার, তাহলে এই যে এন্ডের আগে একটা যেই ফরম্যাট হবে এন্ডের আগেটা তো সেম ফরম্যাটে হয়, সেক্ষেত্রে এখানে হয়ে যাবে ফ্লাইং, PLY-ING ফ্লাইং। তাহলে ফিশিং বোটস মাছ ধরার নৌকাগুলো ফ্লাইং চলাচল করে ইন দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে এন্ড সার্ফিং ওয়েভস এবং ঢেউগুলো ওঠানামা করা ঢেউগুলো অ্যাড যোগ করে টু দ্য ভাইব্রেন্ট কালার মানে ভিন্ন বৈচিত্র্য, ভাইব্রেন্ট মানে বিভিন্ন রকমের কালার রং বা বর্ণ অফ কুয়াকাটার। স্টেপস এসব পদক্ষেপ কে কত নেওয়া, টু প্রিজার্ভ সংরক্ষণ করা। তাহলে পদক্ষেপগুলো নিজে নেয় নাকি পদক্ষেপগুলো কারো দ্বারা নিতে হবে বা কারো দ্বারা নেওয়া উচিত, পদক্ষেপগুলো অবশ্যই কারো দ্বারা নেওয়া উচিত, তাহলে আমাদের দ্বারা নেওয়া উচিত। তাহলে স্টেপস শুড বি টেকেন, স্টেপ কারো দ্বারা উচিত, পেসিভ ভয়েস। আমরা বলেছিলাম সকল পেসিভ ভয়েসে বি ভার্ব হবে ভার্বের থ্রি। আর যদি বলি উচিত কারো দ্বারা নেওয়া উচিত, উচিতের জন্য আমরা জানি কি উচিত ইংরেজি হচ্ছে শুড হচ্ছে মডাল ভার্ব, পেসিভ করার নিয়ম হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসবে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমি নিতে পারি শুড তারপরে বি তারপরে টেকেন, শুড বি টেকেন। তো আমি পেসিভ ভয়েসের ক্লাস অলরেডি করেছি, তোমরা যারা এখনো পেসিভ ভয়েসের ক্লাস করো নাই আমার পেসিভ ভয়েসের ক্লাসটা করলে ইনশাআল্লাহ আরো সহজে এটা বুঝতে পারবা যারা ভয়েস পারো না। আর যারা ভয়েস একেবারে সিম্পল জিনিস যারা ভয়েস পারো তাদের জন্য কোনো বিষয় না ব্যাপারটা। পেসিভ ভয়েস মানে বি ভার্ব পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখো বিটা হচ্ছে বি ভার্ব, এরপর এখানে বসছে ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন। তাহলে পুরোটার অর্থ যদি আমরা করি, ফিশিং বোটস ফ্লাইং ইন দা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে যে মানে মাছ ধরার নৌকাগুলো চলাচল করে এন্ড সার্ফিং ওয়েভস এবং ঢেউয়ের যে ওঠানামাগুলো অ্যাড যোগ করে টু দ্য ভাইব্রেন্ট কালার অর্থাৎ বৈচিত্র্যময়, ভাইব্রেন্ট মানে কম্পন জাতীয় অথবা ভিন্ন কালার মানে রং, ভিন্ন রং অফ কুয়াকাটার। স্টেপস পদক্ষেপগুলো শুড বি টেকেন নিতে হবে টু প্রিজার্ভ সংরক্ষণ করতে দ্য বিউটি সৌন্দর্য অফ দ্য ফেমাস বিচ, এই বিখ্যাত বিচের সৌন্দর্য গুলো রক্ষা করার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। তো আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কমেন্ট মানে কোনো কোশ্চেন তোমাদের মনে আসে কমেন্ট বক্সে করলে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। আনটিল দেন ঠিক